আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। সাথে আছে আমি তাসনিম আহমেদ জিসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞান লেকচার 21 নিয়ে, যেখানে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং তার পরিচিতি সমূহ নিয়ে। সো এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় ম্যাথ আসে। সো অনেকে এটাকে ইগনোর করে, কারণ এখানে বেশ কিছু সূত্রের জটিলতা আছে। সো এই সূত্রগুলো তাদের মাথায় হয়তো বা তারা রাখতে পারে না, সেই জন্য তারা এই অধ্যায়কে অনেক সময় স্কিপ করতে চায়। বাট আমি বলবো এই অধ্যায় থেকে অনেক ছোট ছোট ম্যাথ আসে, যেগুলো আমরা অনেক অল্প সময়ের মধ্যে কভার করে যে ম্যাথগুলোতে বেশি সময় দেওয়া উচিত আমরা সেখানে দিতে পারবো। সো তার জন্য হলো আমাকে এই অধ্যায়টি রাখতে হবে এবং মাথায় রাখবে যে এই অধ্যায়টি অনেক অনেক ইজি অন্যান্য অধ্যায় থেকে। তো চলো দেখি যাদের ভয় আছে সেটাকে আমরা আজকে জয় করতে পারি কিনা। তো কথা না বাড়িয়ে আমরা আজকে লেকচারটি শুরু করছি। প্রথমত আমরা দেখব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি এবং এটি কাকে বলে? হিসাব বিজ্ঞানের যে শাখা হিসাব নিকাশের জন্য প্রয়োজনীয় উপাত্ত শনাক্ত, বিশ্লেষণ ও তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনাকে সাহায্য করে, তাকে আমরা বলছি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান বলতে কি বলছি তাহলে? হিসাব বিজ্ঞানের যে শাখায় হিসাব নিকাশের জন্য প্রয়োজনীয় উপাত্ত শনাক্ত, বিশ্লেষণ ও তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনাকে সাহায্য করে, তাকে বলছি আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এবার আমরা যেটি দেখব, এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের বিভিন্ন পার্ট আছে, কিন্তু সব পার্ট থেকে আমাদের প্রশ্ন হয় না। শুধুমাত্র আমাদের ব্রেক ইভেন যে পয়েন্টে যে অংশটি আছে আমাদের সেখান থেকে প্রশ্ন এসে থাকে। সো ব্রেক ইভেন পয়েন্ট থেকে যেহেতু আমাদের প্রশ্ন আসে, সো আমরা এই অধ্যায়টিকে দীর্ঘায়িত না করে শুধু মূল পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা কি বুঝি? ব্রেক ইভেন পয়েন্ট বলতে বোঝানো হয় যে পয়েন্টে বা যে বিন্দুতে আমার মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণটা ইকুয়াল থাকবে, অর্থাৎ সেখানে আমার কখনো প্রফিট হবে না, প্রফিট লেভেলটা সবসময় জিরো থাকবে। সেটা আমরা বলা হয়েছে যে পয়েন্টে আয় বা যে বিন্দুতে আয় এবং ব্যয়ের পরিমাণ সমান থাকে তাকে আমরা বলছি ব্রেক ইভেন পয়েন্ট। এবং এখানে মুনাফার পরিমাণ সবসময় এই যে শূন্য গোল্লা থাকে, হ্যাঁ, এই গোল্লাগুলো আমরা থাকি, কখনোই সেখান থেকে আমরা কি করতে পারবো না, প্রফিট আর্ন করতে পারবো না বা প্রফিট হবে না। ওয়েল ডান। এই যে ব্রেক ইভেন পয়েন্ট আছে এইটাকে আমরা তিনটি পদ্ধতিতে কি করতে পারি, সমাধান করতে পারি। কি কি? একটি হচ্ছে আমার সমীকরণ পদ্ধতি, একটি হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পদ্ধতি, একটি হচ্ছে লেখচিত্র পদ্ধতি। সো এই তিনটি পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারবো, ব্রেক ইভেন পয়েন্টটাকে নির্ণয় করতে পারবো। তবে এখন প্রশ্ন হচ্ছে তিনটি পদ্ধতি কি আমাদের পরীক্ষার জন্য লাগে? না, এই তিনটি পদ্ধতিতে আমাদের পরীক্ষার জন্য লাগে না। আমাদের পরীক্ষার জন্য শুধুমাত্র লাগে কন্ট্রিবিউশন মার্জিন পদ্ধতি। সেটা তুমি এসএসসি পরীক্ষা বলো অথবা অ্যাডমিশন টেস্টের কথা বলো, সব জায়গায় এইটি লাগে। আমাদের এখানে সমীকরণ পদ্ধতি বা লেখচিত্র পদ্ধতির কাজে লাগে না। সো আমরা পরীক্ষার জন্য যেহেতু শুধুমাত্র প্রয়োজন কন্ট্রিবিউশন মার্জিন পদ্ধতি, সো আজকের আলোচ্য বিষয় থাকবে আমাদের এখানে ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে যে পদ্ধতি, তার একটা পদ্ধতি, সেটি হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পদ্ধতি, যেটা আমরা অনেক ইজিলিভাবে বোঝার চেষ্টা করব এবং পরীক্ষায় এখান থেকে যেন শতভাগ মার্ক আর্ন করতে পারি সে চেষ্টা করব ইনশাল্লাহ। সো আমরা প্রথমে দেখছি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, যার অন্য নাম হচ্ছে দত্তাংশ অনুপাত। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যে কথা, দত্তাংশ অনুপাত সেম কথা। সো কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ অনুপাত বলতে কি বুঝি? সেটি হচ্ছে যে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয়ের যে আমরা পার্থক্যটা পাবো সেটাকে আমরা বলছি দত্তাংশ অনুপাত। অর্থাৎ ধরলাম আমার বিক্রয় মূল্য ছিল 10,000 টাকা, সেখান থেকে আমার পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ বের হয়েছে ধরো 5,000 টাকা। তাহলে এখানকার যে বিয়োগফল 5,000 টাকা থাকছে, সেই 5,000 টাকা হচ্ছে আমার কি, তোমার কন্ট্রিবিউশন মার্জিন অথবা দত্তাংশ পরিমাণ। ঠিক আছে, তার মানে আমরা দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন বলতে এটাই বুঝবো যে বিক্রয় মূল্য থেকে বা বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়ের যে পার্থক্যটি আছে সেটিকে আমরা বলছি তোমার কন্ট্রিবিউশন মার্জিন অথবা দত্তাংশ। ঠিক আছে, এটি বলছি। তবে হ্যাঁ, কন্ট্রিবিউশন মার্জিন এক কথা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত টোটালি কিন্তু আলাদা জিনিস। অনুপাত এবং মার্জিন এই জিনিসটা কখনো গোলানো যাবে না। সো আমরা এখানে অনুপাত কিন্তু বলতে পারবো না। এখন কেন বলতে পারবো না? কারণ মার্জিনের একটা সূত্র আছে, মার্জিন অনুপাতের একটা সূত্র আছে, টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, সেজন্য আমরা বলবো একটা কন্ট্রিবিউশন মার্জিন একটা দত্তাংশ, সেকেন্ডলি বলবো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত অথবা দত্তাংশ অনুপাত। সো এই দত্তাংশ অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এবং শুধু কন্ট্রিবিউশন মার্জিন শুধু দত্তাংশ টোটালি কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, তো চলো এবার আমরা কিছু সূত্রাবলী দেখব। এই অধ্যায়ের যে আমরা এখানে 16টা সূত্র দাঁড় করিয়েছি,
এই সূত্রগুলো যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো এবং মাথায় রাখতে পারো, তাহলে ইনশাআল্লাহ এই অধ্যায়ের কোনো প্রবলেম তোমাদের কি করতে পারবে না, সমস্যায় ফেলতে পারবে না। তাহলে এখানকার সূত্রগুলো আমরা খুব সিম্পলি দেওয়ার চেষ্টা করেছি, এবং যেটার সাথে একটার সাথে অপরটি রিলেটেড। তুমি যদি রিলেটেড করে পড়ো তাহলে তোমাকে সবগুলো সূত্র ঠাড়া এটিএম মুখস্থ করতে একটা না মুখস্থ করতে হবে না। তুমি এখানে সূত্র বুঝে বুঝে পড়ো। সূত্র কখনো মুখস্থ করার জিনিস না, তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, আমি বলবো না যে মুখস্থ করার জিনিস না, রুটটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেই রুটকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের সূত্র কি করতে পারি, এখান থেকে আবিষ্কার করতে পারি। সো সেই রকমই কিছু সূত্র আমরা আজকে দেখব। সেটার প্রথম সূত্র হচ্ছে আমাকে বিক্রয়। সো বিক্রয় কিভাবে বের করে? বিক্রয় বের করার সূত্র হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থির ব্যয় এবং মুনাফাটা কি করতে হয়, আমার যোগ করতে হয়। তাহলে যখন আমাকে বিক্রয় বের করতে বলবে, আমার টার্গেট থাকবে কি, যে আমাকে পরিবর্তনশীল ব্যয়টা খুঁজে বের করতে হবে, আমাকে স্থির ব্যয়টা খুঁজে বের করতে হবে, আমাকে মুনাফাটা খুঁজে বের করতে হবে। এই তিনটে যদি আমরা পাই, এই তিনটির সমষ্টি যেটা হবে সেটি হচ্ছে আমার বিক্রয়ের পরিমাণ। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, এখান থেকে যদি তোমাকে বলে যে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত, আমরা বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। জাস্ট শুধুমাত্র কি করব, সাইড চেঞ্জ করব। তখন কি হবে, যে বিক্রয় মাইনাস স্থির ব্যয় মাইনাস মুনাফা। জাস্ট এখানে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। বিক্রয় মাইনাস স্থির ব্যয় মাইনাস মুনাফা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আবার যদি তোমাকে বলে স্থির ব্যয় বের করতে, সেম জিনিস, বিক্রয় থেকে মাইনাস করবো পরিবর্তনশীল ব্যয়, মাইনাস করবো মুনাফা। আবার যদি মুনাফা বের করতে বলে, বিক্রয় থেকে মাইনাস করবো পরিবর্তনশীল ব্যয়, মাইনাস করবো স্থির ব্যয়। তাহলে আমরা এখানে জাস্ট সাইড চেঞ্জ করে কি চারটা সূত্র আমরা কি করতে পারি, বের করতে পারি। সো এইভাবে টেকনিক্যালি আমাকে সূত্রগুলো মাথায় রাখতে হবে। আমি মুনাফার ক্ষেত্রে একটা সূত্র ইউজ করব, বা হচ্ছে মুখস্থ করব, স্থির ব্যয়ের ক্ষেত্রে একটা করব, পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে একটা করব। সো এখন আমার জন্য এটা অনেক টাফ হয়ে যাবে। তার জন্য আমরা রুট সূত্রটা মাথায় রাখবো, সেখানকার থেকে সাইড চেঞ্জ করে আমরা কি করব, বাকি সূত্রগুলো এখানে আবিষ্কার ঘটাবো। ঠিক আছে, নিউটন হওয়ার দরকার নেই, জাস্ট আমরা করে ফেলবো। ঠিক আছে, সাইড চেঞ্জ করে ফেলবো। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে দ্বিতীয় নাম্বারে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন আমরা বলেছি বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়ের একটা পার্থক্য। সো আমরা এখানে বিক্রয় দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট পরিবর্তনশীল ব্যয়টা যদি মাইনাস করে দেই, সেটা হচ্ছে আমার কি বের হবে, কন্ট্রিবিউশন মার্জিন। সো এই কন্ট্রিবিউশন মার্জিনটা বের করার ক্ষেত্রে আমাদের কয়েকটি সূত্র ধাপে আমাকে জানতে হবে। সেই সূত্রগুলো কি? আমাকে যদি শুধুমাত্র কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলে, তাহলে আমরা নর্মালি কি করব, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিব। এখন আমাকে যদি বলা হয় যে একক প্রতি কন্ট্রিবিউশন, একক কথাটি থাকে, তাহলে সেম সূত্র শুধুমাত্র আমরা সামনে কি বসাবো, একক কথাটি বসাবো, যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তার মানে সূত্র কিন্তু সেম, জাস্ট আমাকে এক জায়গায় একক বলে দিয়েছে, এক জায়গায় একক বলা নাই। সো যে জায়গায় একক বলা নাই সেখানে আমরা একক বসাচ্ছি না, যেখানে একক বলে দিয়েছে আমরা সেখানে কি করছি, একক কথাটি ইউজ করছি। দেন এটুকুই। এরপরে আসো আরেকটা সূত্র 3 নাম্বার, সেটি হচ্ছে আমাকে স্থির ব্যয় প্লাস মুনাফা। যদি আমরা স্থির ব্যয়ের সাথে যদি মুনাফাটা যোগ করি, তাহলে যেটি পাবো সেটি হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের করার আরও একটি সূত্র হচ্ছে আমাদের বিক্রয় সাথে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তাহলে দেখো, এই জন্যই বলেছিলাম যে মার্জিন অনুপাত কখনো এক হতে পারে না। তাহলে একটা বিক্রয়ের সাথে যদি আমরা মার্জিনটা কি করি, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা গুণ করে দেই, তাহলে আমাদের বের হবে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে, আমরা দেখলাম টোটালি কয়টা, চারটার মধ্যে দুটা টোটালি সেম, জাস্ট এক জায়গায় একক ছিল, এক জায়গায় একক ছিল না। তারপরে কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে আমার স্থির ব্যয় এবং মুনাফা যদি যোগ করা হয়, তাহলে আমাদের বের হয় কন্ট্রিবিউশন মার্জিন। অথবা যদি বিক্রয় মূল্যের সাথে আমরা কি করি, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতটা গুণন করে দেই, তাহলে আমরা সেখানে কি পাবো, কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাব। আচ্ছা, এবার আসি। এবার আমরা যেহেতু দেখলাম যে বিক্রয় বের করার সূত্র কি দেখেছি, একটু খেয়াল করো, খুব মনোযোগ সহকারে খেয়াল করবে। বিক্রয় বের করার সূত্র কি পড়েছি আমরা, পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থির ব্যয় প্লাস মুনাফা। তাহলে আমাদের কি বের হয়, বিক্রয় বের হয়, তাই তো? এখন আমরা এখানে দেখব যে বিক্রয় যখন আমরা বের করছি তখন এটাকে কি বলতে পারছি, দেখো তো, একটু লক্ষ্য করে দেখো। আমরা এখানে 6 নম্বরে বলেছি যে বিক্রয় মূল্য ইকুয়াল টু, আবার সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন প্লাস হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কেন বলেছি, কারণ আমরা এখানে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু কি জেনেছি, স্থির ব্যয় প্লাস মুনাফা। তাহলে এখানেও তো কি আছে, আমার একটা স্থির ব্যয় আছে, একটা মুনাফা আছে। তাহলে এই অংশকে আমরা বলতে পারি না যে কন্ট্রিবিউশন মার্জিন? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করার সূত্র যেহেতু আমার স্থির ব্যয় প্লাস মুনাফা, এবং আমার বিক্রয়ের মধ্যে যেহেতু একটা পার্ট আছে স্থির ব্যয় প্লাস মুনাফা, তাহলে এটাকে আমরা সিএম অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন বলতে পারছি। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সাথে শুধুমাত্র যদি আমরা পরিবর্তনশীল ব্যয়টা যোগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে তোমার বিক্রয় মূল্য।
সো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সপ্তম যাব। সপ্তম নম্বরে হচ্ছে আমাদের মার্জিনের পরে মার্জিন অনুপাত আসছে। সো যখনই আমাকে অনুপাত বের করতে বলবে, সো তার আগে যে কথাটি থাকবে সেটা আমরা উপরে লিখে নিচে শুধুমাত্র আমরা বিক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100 দ্বারা মাল্টিপ্লাই করে দেব। এটা একদম ইজিয়েস্ট পদ্ধতি। যেমন এখানে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বলছে, সো কি বের করতে হবে আমাকে? মার্জিন অনুপাত। অনুপাতের আগের কথা কি? কন্ট্রিবিউশন মার্জিন। সেটাকে আমরা দিচ্ছি উপরে, ডিভাইডেড করছি বিক্রয় মূল্য দ্বারা, মাল্টিপ্লাই করছি 100 দ্বারা। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। চাইলে আমরা এই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়েও কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশটা বের করতে পারি শুধুমাত্র বিক্রয় মূল্যের সাথে কী করে? আমরা মাল্টিপ্লাই করে, যেটা আমরা তোমার হচ্ছে আগের 5 নম্বরে দেখে এসেছি। আচ্ছা, এবার আসি সমচ্ছেদ বিন্দু। সমচ্ছেদ বিন্দু যে বিন্দুতে কি হয়, আমার ব্রেক ইভেন বিন্দু বা সমচ্ছেদ বিন্দু, মানে যে বিন্দুতে কখনোই মুনাফা হয় না, আয় এবং ব্যয়ের পরিমাণ সবসময় সমান থাকে, সেকে আমরা বলছি হচ্ছে তোমার সমচ্ছেদ বিন্দু। সো সমচ্ছেদ বিন্দু হচ্ছে এখানে আমার দুভাবে বের করা যায়, একটা হচ্ছে এককে, একটা হচ্ছে টাকায়। সো আমরা এখন দেখব যে এককে কিভাবে বের করা যায়, টাকায় কিভাবে বের করা যায়। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো, সমচ্ছেদ বিন্দুকে এককে বের করার সূত্র হচ্ছে আমাকে স্থির ব্যয় ডিভাইড করতে হবে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা। আচ্ছা, এখন নর্মাল সূত্র হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে 9 নাম্বারটা, আমরা 8 নাম্বারটা এটা এক্সটেন্ডেড করেছি বা শর্ট ব্রিফ করেছি। কিভাবে? দেখো, সমচ্ছেদ বিন্দু এককে যখন আমরা বলি, আমাদের বইয়ের সূত্র হচ্ছে তোমার স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে একটু লক্ষ্য করো তো, আমরা যখন কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র পড়েছিলাম, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এই টোটালটুকুকে আমরা কি একসাথে একক প্রতি মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন বলতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। সেজন্য আমরা এটাও বলতে পারবো যে এখানে বিক্রয় ডিভাইডেড বাই একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিলেও আমাদের কি হয়ে যাবে? সমচ্ছেদ এককে বের হবে। কারণ আমার হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে আমাকে যদি প্রশ্নে এখানে বিক্রয় মূল্য দেওয়া থাকে বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া থাকে, এটি দিয়ে করব। আর যদি কন্ট্রিবিউশন দেওয়া থাকে মার্জিন, তাহলে এটা দিয়ে আমাদের করতে হবে। আচ্ছা, এবার টাকায় আসি। টাকার ক্ষেত্রে আমাদের কি করা হয়, যে সমচ্ছেদ বিন্দুটি যেটা বের হবে এককে, সেটাকে শুধুমাত্র আমরা কি করব? একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা মাল্টিপ্লাই করে দিব। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার সমচ্ছেদ বিন্দু টাকায়। তার মানে সমচ্ছেদ বিন্দু টাকায় যদি আমাকে বের করতে বলে, আমাকে যে কাজটি করতে হবে, যদি প্রশ্নের সমচ্ছেদ বিন্দু এককে না দেয়া থাকে, আমাকে আগে সমচ্ছেদ বিন্দু এককে বের করে নিতে হবে, তারপর সেটাকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা বা পার ইউনিট সেলিং প্রাইস দ্বারা আমাকে করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। এরপর হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এটা হচ্ছে কিভাবে বের করা যায়? আবার সমচ্ছেদ বিন্দু বের করতে পারি আমরা, এটা তোমার হচ্ছে প্রকৃত বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত টাকার ক্ষেত্রে। এটা হচ্ছে তোমার টাকার ক্ষেত্রে আমরা বের করতে পারবো সমচ্ছেদ বিন্দুটা। সেটা হচ্ছে প্রকৃত যে বিক্রয়, সেখান থেকে যদি নিরাপত্তা প্রান্ত প্রশ্ন দেওয়া থাকে, সেটা মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার সমচ্ছেদ বিন্দু। তাহলে একটা টাকার ক্ষেত্রে হচ্ছে, একটা হচ্ছে আমার এককের ক্ষেত্রে হচ্ছে। যখন প্রশ্নে আমার নিরাপত্তা প্রান্ত দেওয়া থাকবে, তখন আমরা এই সমচ্ছেদ বিন্দুর সূত্র এটা ব্যবহার করব যে প্রকৃত বিক্রয় থেকে শুধুমাত্র নিরাপত্তা প্রান্তটা আমরা মাইনাস করে দিব। এরপরে হচ্ছে নিরাপত্তা প্রান্ত যখন এককে বের করতে বলবে। আচ্ছা, এখন এই যে 11 নম্বর যে আমার সূত্রটা আছে, চাইলে এখান থেকে আমরা প্রকৃত বিক্রয় পরিমাণ বের করতে পারি কিভাবে? সমচ্ছেদ বিন্দু প্লাস নিরাপত্তা প্রান্ত দিয়ে। আবার নিরাপত্তা প্রান্ত বের করতে পারি কিভাবে? যে আমার সমচ্ছেদ বিন্দু একক মাইনাস হচ্ছে কি আমার তোমার প্রকৃত বিক্রয়, যেটা আমরা 12 নম্বরে করেছি। নিরাপত্তা প্রান্ত বের করেছি এককে, প্রকৃত বিক্রয়, এই যে প্রকৃত বিক্রয় এখান থেকে জাস্ট মাইনাস করছে আমাদের কি সমচ্ছেদ বিন্দু, এপাশে প্লাস ছিল, এপাশে যে মাইনাস হয়েছে সমচ্ছেদ বিক্রয় একক। তার মানে একই জিনিস, জাস্ট আমরা সাইড চেঞ্জ করে, কি করছি? একাধিক সূত্রে সেটাকে রূপান্তর করছি, যেটা আমাদের পড়াশোনায় কী হবে, অনেক আমাদের জন্য ইজি হবে। সো মনে রাখার ক্ষেত্রে তোমাকে রুট সূত্রটা মনে রাখতে হবে, বারবার বলছি। তারপর তোমাকে এটা এক্সটেন্ডেড ফর্মুলাগুলো নিজে থেকে বের করে নিতে হবে। ওয়েল ডান। এরপরে আমরা দেখছি 13 নাম্বার, সেখানে আমরা বলেছি যে প্রয়োজনীয় বিক্রয়। সো মাঝে মাঝে প্রশ্নে দেয়া থাকে যে অমুক কোম্পানি এত পরিমাণ মুনাফা অর্জন করতে চায়। সো তাকে যদি মুনাফা অর্জন করতে যায়, তাহলে অবশ্যই একটা প্রয়োজনীয় বিক্রয় তাকে করতে হবে, কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে হলো। সো সেই জন্য আমাদের একটা প্রশ্নে যদি দেয়া থাকে, তখন আমাকে প্রয়োজনীয় বিক্রয়টা যখন এককে করব তখন একবার কিভাবে করতে হয়, যখন টাকায় করব তখন কিভাবে করতে হয়। আমরা জানি এককের ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করি, আর টাকার ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ইউজ করি। আবার বলছি, এককের ক্ষেত্রে আমরা কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করি, আর মার্জিন অনুপাতটা ইউজ করি হচ্ছে আমার টাকার ক্ষেত্রে। সো দেখো, এখানে প্রয়োজনীয় বিক্রয় ক্ষেত্রে আমরা কী করছি? স্থির ব্যয়ের সাথে শুধুমাত্র ওই যে কাঙ্ক্ষিত মুনাফা, সে যত টাকা
তার প্রত্যাশিত মুনাফা সে ছিল সেই টাকাটা জাস্ট যোগ করে দিয়ে নিচে যা কিছু ছিল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, এটা কিন্তু এককের ক্ষেত্রে সেটা আমরা করে দিচ্ছি। তার মানে আগের সূত্রে জাস্ট সেখানে শুধুমাত্র আমার স্থির ব্যয়ের সাথে যোগ করছে কি আমার কাঙ্ক্ষিত মুনাফা, আর টাকায় যখন করবো তখন যে স্থির ব্যয় ডিভাইডেড প্লাস কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইডেড হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটা করে দিলে আমাদের কি হবে টাকা বের হবে। তাহলে একটু লক্ষ্য করো এখানে যখন আমরা কি বললাম যে টাকায় যখন বের করছে তখন সমচ্ছেদ বিন্দু একক প্লাস কন্ট্রিবিউশন একক প্রতি বিক্রয় মূল্য। সো চাইলে কিন্তু আমরা এখানে আবারও একটা সূত্র ইউজ করতে পারি যে সমচ্ছেদ বিন্দু টাকায় মানে হচ্ছে উপরে আমার স্থির ব্যয়টা ঠিকই থাকবে, নিচে আমার একক প্রতি যে কন্ট্রিবিউশন মার্জিন ছিল এখানে মার্জিন না দিয়ে আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতও দিতে পারি। তাহলে উপরে আমাদের স্থির ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দিয়েও আমরা কি করতে পারবো টাকায় আমরা সমচ্ছেদ বিন্দুটা বের করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আসে 15 নম্বর প্রয়োজনীয় বিক্রয়। সো প্রয়োজনীয় বিক্রয়টা কি, এই যে টাকায় যখন বের করব তখন আবার এটা তো একবার বের করলাম, এরপর সেকেন্ডলি বের করতে হলে আমরা যদি চাই তাহলে আমরা বের করতে পারবো যে প্রয়োজনীয় বিক্রয় যে এককে দেওয়া থাকবে সেটা শুধুমাত্র আমরা পার ইউনিট সেলিং প্রাইস দ্বারা কি করব মাল্টিপ্লাই করব, তাহলে প্রয়োজনীয় বিক্রয় একক টাকায় আমাদের বের হবে। এবং লাস্টে যে সূত্র সেটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে অনেক, সেটা হচ্ছে বিক্রয় বা মুনাফার হার। সো যে কিছু যার উপরে আমাকে মুনাফার হার বের করতে বলুক না কেন, যার উপরে বলবে সেটা যাবে নিচে। তাহলে বিক্রয়ের কথা বলছে, সে বিক্রয়টা যাচ্ছে নিচে। যদি আমরা এখানে উপরে নিট মুনাফা নিচে বিক্রয় ধরি তাহলে নিচে উপরে বুঝতে পারবো, তাহলে যার উপরে বলবে সেটা যাবে নিচে, যেটা বের করতে বলবে সেটা যাবে আমার হচ্ছে উপরে, গুণ হবে কত দ্বারা 100 দ্বারা। ঠিক আছে, সো এই 16টা সূত্র যদি তোমরা খুব সুন্দরভাবে মাথায় রাখতে পারো আশা করা যায় এই অধ্যায়ের সমস্ত ম্যাথ তোমরা করতে পারবে। তো চলো আমরা কিছু অনুশীলন দেখে আসি, দেখি এই অধ্যায় দ্বারা আমরা কীভাবে আসলে খুব সহজে এখান থেকে এমসিকিউ এবং হচ্ছে তোমার প্রশ্নগুলো সলভ করতে পারবো। আগে আমরা এমসিকিউ দেখবো, তারপরে আমরা হচ্ছে সমস্যাগুলো দেখবো। সো প্রথম আমাদের জন্য যে এমসিকিউটি এখানে আছে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের শাখাটির উত্তর সর্বপ্রথম হয়েছিল। ঠিক আছে, আচ্ছা মানে এই প্রশ্নটা হচ্ছে যে হিসাব বিজ্ঞানের শাখাটি সর্বপ্রথম কোথায় উৎপত্তি হয়েছিল বা কোন শাখাটি সর্বপ্রথম এসেছিল। তাহলে এখানে একটু মিস্টেক আছে, হিসাব বিজ্ঞানের শাখাটি কোন শাখাটি প্রথম এসেছিল বা উৎপত্তি হয়েছিল এই ধরনের প্রশ্ন হবে। তাহলে আমরা একটু চিন্তা করি, আমাদের ক্ষেত্রে অনেক ধরনের শাখা আছে, এই যে আর্থিক শাখা আছে, ব্যবস্থাপনা শাখা আছে, উৎপাদন শাখা আছে, কর শাখা আছে। সো এইটার মধ্যে মাথায় রাখতে হবে আর্থিক যে হিসাব বিজ্ঞান আছে এটা হচ্ছে আমার প্রাচীন, তার মানে এই যে যেহেতু প্রাচীন এটা হচ্ছে আমার সর্বপ্রথম আসছে, এবং আমার এখানে বলেছে নিচের কোনটি হিসাব বিজ্ঞান শাখার সর্বশেষে এসেছে, তার মানে এখানকার মধ্যে যেটা হচ্ছে আমাকে আধুনিক যেটা আমরা বলি সেটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। সো এটা যেহেতু আধুনিক, এটা তো রিসেন্ট এসেছে, তার মানে আমাকে প্রাচীন বলতে মনে করতে হবে এটা হচ্ছে প্রথম এসেছিল, আধুনিক মানে শেষে। তার মানে আমার এখানে অ্যান্সার হচ্ছে যে হিসাব বিজ্ঞান যে শাখার সর্বপ্রথম এসেছিল সেটি হচ্ছে আমার আর্থিক হিসাব বিজ্ঞান, আর সর্বশেষে যেটা এসেছে সেটা হচ্ছে আমার ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই আমার হিসাব বিজ্ঞান শাখাগুলোর মধ্যে প্রাচীন বলা হয় আর্থিক হিসাব বিজ্ঞানকে, যেটি আমার মানে বাহ্যিক ব্যবহারকারীদের নিয়ে কাজ করে বা তাদেরকে তথ্য সরবরাহ করে, আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান হচ্ছে আমার অভ্যন্তরীণ যারা লোক আছে ব্যবস্থাপনা তাদের যে অভ্যন্তরীণ রিপোর্ট তৈরিতে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করে। বললাম 3 নম্বরে আসি। 3 নম্বরে আমরা দেখছি একটা ম্যাথ দেওয়া আছে আমাদের ক্ষেত্রে, এবং এখান থেকে আমাদের অপশন বাছাই করতে হবে আসলে অ্যান্সার কোনটি হবে। আচ্ছা দেখছি অ্যান্সার আমাদের আসলে কোনটা আসে। প্রথমে আমরা যেটা দেখবো সেখানে আমাকে দেখতে হবে যে আমাকে আসলে কী বের করতে বলেছে। আসি, আমাকে এখানে বের করতে বলছে সমচ্ছেদ বিক্রয়, এবং সেটি কিসে আমাকে এককে বের করতে বলছে। তার মানে সমচ্ছেদ বিক্রয় কততে বের করবো আমরা এককে বের করবো। তাহলে আমাদের প্রশ্নে কী কী দেওয়া আছে, আমাদের প্রশ্নে স্থির ব্যয় দেওয়া আছে, বিক্রয় প্রতি এককে দেওয়া আছে, এবং পরিবর্তনশীল ব্যয় এখানে আমার দেওয়া আছে। ওয়েল ডান, সমস্যা নেই। এখন আমার সূত্রটা যখন এককে আমরা সমচ্ছেদ বিক্রয়টা বের করি তখন আমার সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা কন্ট্রিবিউশন মার্জিন না, এখানে আমরা বলছি হচ্ছে তোমার যেহেতু সমচ্ছেদ বিন্দুর ইংলিশ হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আমরা BEP দিচ্ছি, এটা বুঝে নিও যে ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট বলতে আমরা জানি উপরে যাচ্ছে আমার স্থির ব্যয়, আর নিচে থাকছে আমার হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে এখন আমার এখানে প্রশ্নে কি আছে, একটা স্থির ব্যয় দেওয়া আছে, কত দেওয়া আছে, আমার স্থির ব্যয় দেওয়া আছে 2 লক্ষ টাকা। অ্যান্সার বসাচ্ছি 2 লক্ষ টাকা, ডান। তারপরে আমাকে এখানে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে কত টাকা, 25 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য আমরা বসাবো কত, এখানে 25 টাকা, মাইনাস করতে হবে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি কত টাকা, 15 টাকা। তার মানে এখানে কি থাকছে, যদি আমরা এখান থেকে এটা মাইনাস করে দেই তাহলে উপরে থাকছে 2 লক্ষ টাকা, নিচে থাকছে কত 10।
তাহলে এটার সাথে এটা কেটে দিলে 20,000 টাকা। তার মানে অ্যান্সার হচ্ছে আমার এখানে কত একক? 20,000 একক। তো এইভাবে আমাকে কি করতে হবে? সমস্যাগুলো সমাধান করে আমাকে এমসিকিউতে অ্যান্সারের মানটা বা অপশনটাকে, সঠিক অপশনটাকে খুঁজে নিতে হবে। তাহলে খুব ইজি, আমি আবার বলছি, আমাকে এখানে সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে আমাকে কি বের করতে বলছে। আমরা সমচ্ছেদ বিক্রয় একক বের করতে বলেছে, ডান। বিক্রয় এককে আমাকে এককে যদি বের করতে বলছে তার সূত্রটা আমরা মাথায় রাখবো কি, যে ব্রেক ইভেন পয়েন্ট এককের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সো আমার সব কিছুতে আছে, জাস্ট আমরা বসায় মানটা বের করে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি আমার এই যে তোমার একক প্রতি বিক্রয় মূল্য নাই বা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় নাই, বলা আছে ডাইরেক্ট কন্ট্রিবিউশন মার্জিন, ধরো কন্ট্রিবিউশন মার্জিন 10 দেওয়া আছে, সেম জিনিস, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আছে, সূত্র তখন আমরা কি লিখবো, এই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু কি লেখা যায়, সিএম লেখা যায়। সিএম লিখে দেবো, স্থির ব্যয় ডিভাইডেড বাই সিএম, তাহলে তো আরও সহজ। তখন আর আমাকে মাইনাসের ঝামেলাও যেতে হচ্ছে না, ঠিক আছে। তখন আমাকে শুধুমাত্র ওই তোমার নিচে কন্ট্রিবিউশন মার্জিনটা তারা ভাগ করে দিলে আমাদের একক প্রতি কী বের হবে, সমচ্ছেদ বিক্রয় এককটা বের হয়ে যাবে। ওয়েল ডান। এবার নেক্সট আমরা যাচ্ছি, দেখি নেক্সট কী আছে। অনুশীলন আমাদের 4 নম্বর আরেকটি ম্যাথ আছে। ম্যাথটি বলা হয়েছে সমচ্ছেদ একক আমার কাছে কত আছে, 5,000। কী দেওয়া আছে, সমচ্ছেদ একক কত, 5,000 একক দেওয়া আছে। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, মার্কিন হয়ে গেছে, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 10 টাকা, বিক্রয় 25 টাকা, স্থায়ী ব্যয় কত, ডান। আমরা কি বের করবো এখান থেকে, স্থায়ী ব্যয় বের করবো। তাহলে আমাদের প্রথমে আসো সূত্রটা দেখি। সূত্রটা আমাদের কি ছিল, যে এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়াল টু উপরে ছিল স্থির ব্যয়, যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন আছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় করলে কন্ট্রিবিউশন মার্জিন, আমরা ডিরেক্ট এখানে লিখছি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এখানে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত আছে, আমার ব্রেক ইভেন পয়েন্ট আমরা যদি এই পাশে একটু যাই তাহলে এখানে লিখব বা আমার ব্রেক ইভেন পয়েন্ট কত আছে, তা আমার সমচ্ছেদ একক দিচ্ছে 5,000 ইকুয়াল টু আমাকে তো এখন স্থির ব্যয় বের করতে হবে। আমরা স্থির ব্যয় ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, ওকে। তাহলে উপরে কি থাকছে, আমার এক্স থাকছে, নিচে কি যাবে, নিচে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন কত দেওয়া আছে, আমার 10 দেওয়া আছে, 10 বসাচ্ছি। তাহলে এখানে যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে কি হবে, বা এক্স ইকুয়াল টু হচ্ছে 5,000 গুণ 10 কত, 50,000 টাকা। অ্যান্সার কত দেখো তো, 50,000 একক। তার মানে আমরা কিন্তু এখান থেকে যদি সূত্রগুলো মাথায় রাখতে পারি, আমরা খুব ইজিলি এখান থেকে বের করতে পারবো, আমরা এই সমাধান থেকে অপশনটা খুঁজে নিয়ে যেতে পারবো। তো আশা করছি তোমাদের আগে কি করতে, এই অধ্যায়টা অনেক ভালো লাগবে। সো তার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমাদেরকে হচ্ছে সূত্রগুলো মনে রাখতে হবে। সো চলো আমরা নেক্সট অনুশীলন দেখি আমাদের জন্য আছে কিনা। হ্যাঁ, আমাদের জন্য নেক্সট অনুশীলন আছে, সেটা হচ্ছে 5 নম্বরে কি বলা হয়েছে, যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত দেওয়া আছে, আমার 40 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 15 টাকা, একক প্রতি স্থির ব্যয় 8 টাকা হলে এখানে প্রতি বিক্রয় মূল্য কত। আচ্ছা, একক প্রতি বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য চেয়েছে কত টাকা। তাহলে একটু খেয়াল করো, আমরা যখন বিক্রয় মূল্য বের করেছিলাম তার একটা সূত্র লিখেছিলাম না প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো। আমরা বিক্রয় মূল্য ক্ষেত্রে কি বলেছিলাম, যে আমার পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, এইটাই আমাদের কি ছিল, আমার ছিল এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্যের সূত্র। তাহলে এখন এখানে আমাকে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে, তাহলে কিভাবে বের করব। আর দেখো কন্ট্রিবিউশন মার্জিন তো আমরা জানি স্থায়ী ব্যয় প্লাস মুনাফা, এটা সমান কি হয়, কন্ট্রিবিউশন মার্জিন হয়। তার মানে স্থায়ী ব্যয় প্লাস মুনাফা সবসময় আমরা কি লিখতে পারবো, ইকুয়াল লিখতে পারবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কারণ আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে বের হতে পারে, 4টি উপায় বের হতে পারে, তার মধ্যে একটি উপায় হচ্ছে স্থির ব্যয় প্লাস মুনাফা। সো এই স্থির ব্যয় প্লাস মুনাফা এগুলো আমরা এখন কি ধরছি, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে সূত্রটা কি হচ্ছে এখন, পরিবর্তনশীল ব্যয় প্লাস কন্ট্রিবিউশন মার্জিন। সো দেখো পরিবর্তনশীল ব্যয় কত দেওয়া আছে, আমার 15 টাকা দেওয়া আছে পরিবর্তনশীল ব্যয়, এই যে 15 টাকা, এবং একক প্রতি মার্জিন কত, 40 টাকা, যোগ করে 40 টাকা কত হয়, 55 টাকা। অ্যান্সার কোথায় আছে, এই যে ঘ নাম্বার অ্যান্সার হচ্ছে 55 টাকা। সো এটি হচ্ছে আমাদের সঠিক অপশন। তাহলে দেখো কত সোজা, কত ইজিয়েস্ট রূপে আমরা কি করতে পারছি, একটা মার্ক ক্যারি করতে পারছি। সো অবশ্যই আমাকে এখান থেকে মার্ক নিতে হবে, সারা যাবে না। তার জন্য আমাকে কি করতে হবে, আমি আবার বলছি সূত্রগুলো খুব সুন্দর করে আমাকে মনে রাখতে হবে। তারপর প্রয়োগটা করলে আমরা কি করতে পারবো, এখান থেকে খুব সুন্দরভাবে আমরা 1 মার্ক 2 মার্ক যেটাই পরীক্ষা আসবে সেটা কি করতে পারবো, আমরা নিতে পারবো। এবার আমরা লেকচার সম্পর্কিত একটি ম্যাথ করব অনুশীলনের পর, যেখানে আমরা দেখব যে এই অধ্যায়ে কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার সমাধানটা আমরা কিভাবে করব। সো এইটা হচ্ছে তোমাদের একটা বোর্ড পরিবর্তিত ম্যাথ। সো দেখি এখানে কি বলা হয়েছে, উদান কোম্পানি লিমিটেডের মোট উৎপাদিত ও বিক্রয় পরিমাণ যথাক্রমে ছিল আমার 25,000 টাকা, তার মানে উৎপাদন ছিল কত টাকা, আমার 25,000 টাকা, তারপরে হচ্ছে আমার বিক্রয় পরিমাণ ছিল কত, 20,000 টাকা।
একক, সরি সবগুলো এককে দেওয়া আছে। কাঁচামাল হচ্ছে 12 টাকা প্রতি একক, প্রত্যক্ষ শ্রম 6 টাকা প্রতি একক, কারখানা উপরি ব্যয় 4 টাকা প্রতি একক এবং 50% হচ্ছে আমার স্থায়ী ব্যয়। তারপর অন্যান্য স্থায়ী খরচ হচ্ছে আমার কত, 40,000। আচ্ছা, এখন এখানে বিক্রয় মূল্য দিয়েছে আমার কত টাকা, 45 টাকা। জাস্ট করণীয়তে দেখি কি বলেছে আমাকে, করণীয়তে বলেছে আমাকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করো। আর আমরা জানি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়। সো যখন আমাকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি যে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বের করতে হলে আমাকে কী করতে হয়, যে বিক্রয়ের ক্ষেত্রে চিন্তা করো, বিক্রয় সূত্র যেটা ছিল সেখান থেকে শুধুমাত্র কী করবো, বিক্রয় মাইনাস মুনাফা মাইনাস হচ্ছে আমার স্থির ব্যয়, এভাবে আমরা পরিবর্তনশীল ব্যয়টা বের করতে পারি। আরেকভাবে বের করতে পারি যে আমরা যেহেতু প্রশ্নে আমার হচ্ছে ডিরেক্ট এইসব অ্যান্সার দেওয়া নাই মুনাফা বা স্থির ব্যয়, তখন আমাদের চিন্তা করতে হবে আচ্ছা পরিবর্তনশীল ব্যয়গুলো কী কী। হ্যাঁ, পরিবর্তনশীল ব্যয় বলতে বোঝানো হয় যে একটা একক পণ্য উৎপাদনের ক্ষেত্রে যখন আমরা উৎপাদনের পরিমাণটা হ্রাস অথবা বৃদ্ধির পাশাপাশি যখন উৎপাদনের বৃদ্ধি বৃদ্ধি বা হ্রাস পাবে তখনই আমার কী হবে, ব্যয়ের পরিমাণটাও কী হবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। সেই ধরনের ব্যয়গুলোকে আমরা বলছি যে পরিবর্তনশীল ব্যয়। অর্থাৎ পণ্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে আমরা বলি পরিবর্তনশীল ব্যয়। সেই ব্যয়গুলো কী কী হতে পারে, হতে পারে কাঁচামাল, হতে পারে মজুরি, হতে পারে কারখানার উপরে ব্যয়। সেগুলো জাস্ট যোগ করলে আমাদের কি বের হয়ে যাবে, পরিবর্তনশীল ব্যয় বের হয়ে যাবে। এরপরে হচ্ছে আমার একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আমরা জানি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তারপর হচ্ছে আমরা মোট স্থায়ী ব্যয়টা বের করবো, যেটা আমার প্রশ্ন বলা হয়েছে 50% প্লাস অন্যান্য একটা খরচ দিয়েছে, সেটা যা যোগ করলে আমাদের হয়ে যাবে। এরপর প্রতিষ্ঠানের নিট মুনাফা নির্ণয় করছে। নিট মুনাফা নির্ণয় করতে আমরা জানি কি করতে হয়, আগে নিট মুনাফা বের করতে হবে, তারপর হচ্ছে আমাকে সেই নিট মুনাফা দ্বারা ওই যে আমরা 16 নম্বরে যে সূত্রটা পড়েছিলাম যে একক প্রতি নিট মুনাফা নির্ণয় করতে উপরে হচ্ছে নিট মুনাফা নিচে বিক্রয় মূল্য গুণ 100, সেই সূত্রটা আমাদের এখানে করতে হবে। আচ্ছা, তো চলো আমরা এখানে সমাধান করি। প্রথমে আমাকে বলেছে যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করছে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে এই কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, কারখানার উপর ব্যয়গুলো হচ্ছে আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় উদাহরণ, এবং যেগুলো আমার প্রশ্নে কি দেওয়া আছে একক প্রতি টাকা দেওয়া আছে, সেই টাকাগুলো শুধুমাত্র এখানে বসালাম যে কাঁচামাল কত 12 টাকা, প্রত্যক্ষ শ্রম দেওয়া আছে 6 টাকা, কারখানার উপর ব্যয় দেওয়া আছে 4 টাকা। সো এই তিনটা যদি আমরা যোগ করি, যোগফল হচ্ছে আমার কত দাঁড়ায়, 22 টাকা দাঁড়ায়। এটা হচ্ছে আমার কি পরিবর্তনশীল ব্যয়। এরপরে হচ্ছে আমাকে বের করতে বলেছিল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। আমরা জানি একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সো প্রশ্নে আমার একক প্রতি বিক্রয় মূল্য টাকা দেওয়া ছিল কত টাকা, আমার প্রশ্ন দেওয়া ছিল 45 টাকা। আর হচ্ছে আমরা গতে বের করলাম, কতে বের করেছি আমরা পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 22 টাকা। সো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আর হচ্ছে আমার বিক্রয় মূল্য পার্থক্য যেটা 23 টাকা, সেটা হচ্ছে আমার এখন কি দাঁড়াবে, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। এরপরে আমাকে মোট স্থায়ী ব্যয় বের করতে বলছে। তো মোট স্থায়ী ব্যয় বের করতে হলে আমাকে প্রশ্ন বলছে যে কারখানার উপরে ব্যয়ের কত পার্সেন্ট, 50%। আচ্ছা আসো, এখন এখানে কারখানার উপরে ব্যয়ের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে ক নাম্বারে আমার কি ছিল, একক প্রতি কত টাকা ছিল, 4 টাকা, এবং আমার একটা উৎপাদনের পরিমাণ ছিল সেখানে কত টাকা, 25,000 টাকা। সো এই উৎপাদনের পরিমাণটাকে যদি আমরা হচ্ছে কারখানার উপরে ব্যয়ের যে পার ইউনিট কস্ট সেটা দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে মোট কারখানার উপরে পেয়ে যাবো কত টাকা, 1 লাখ টাকা। এবং এর সাথে যে স্থায়ী খরচ হচ্ছে 40,000 টাকা, সেটা যোগ করব, তাহলে 1 লাখ এবং 40,000 যোগ করলে যেটা বের হবে 1,40,000। এটা হচ্ছে আমার মোট স্থায়ী খরচের পরিমাণ। আমি আবার বলছি, এখানে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা ক নম্বরে পেয়েছি হচ্ছে পরিবর্তনশীল ব্যয় 22 টাকা, এবং হচ্ছে আমরা প্রশ্নে পেয়েছি হলো একক প্রতি বিক্রয় মূল্য 45 টাকা। সো 45 মাইনাস হচ্ছে 22 করে যেটা আসে 23 টাকা, সেটা হচ্ছে আমার একক কন্ট্রিবিউশন বা প্রতি একক কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে আমাকে স্থায়ী ব্যয় বের করতে বলছে। আমার প্রশ্নে একটা উৎপাদন দেওয়া ছিল এবং একটা কি দেওয়া ছিল, কারখানার উপর ব্যয়ের অনুপাত দেওয়া ছিল। জাস্ট সেটাকে আমরা মাল্টিপ্লাই করছি, করার ফলে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে আমার কারখানার উপরে ব্যয়, সেটা 1 লাখ টাকা, প্লাস হচ্ছে অন্যান্য স্থায়ী খরচগুলো যোগ করলে যেটা বের হচ্ছে 40,000 যোগ করলে 1,40,000 টাকা, সেটা হচ্ছে আমার কি মোট স্থায়ী খরচের পরিমাণ। এরপর আমার গতে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে নিট মুনাফার পরিমাণ। সো নিট মুনাফা কীভাবে বের করতে হয়, নিট মুনাফার পরিমাণ বের করতে হলে প্রথমে আমরা জানি যে আমাকে যখন নিট মুনাফা চাই তখন মানে কি, যে আমাদের মোট মুনাফা থেকে, মোট মুনাফা বা বিক্রয় থেকে কী করতে হয়, যাবতীয় কস্টগুলো বাদ দিতে হয়। সো এখানে আমরা কী কী কস্ট পেয়েছি, এখানে প্রথমে আমরা একটা বিক্রয় মূল্য আছে কত টাকা, প্রশ্ন দেওয়া ছিল উৎপাদনের পরে হচ্ছে বিক্রয় কত টাকা, 20,000 এরকম দেওয়া ছিল একক। সো আমরা জানি যে বিক্রয় একক দেওয়া আছে 45। সো যদি আমরা বিক্রয়ের টাকাকে বিক্রয় একক দ্বারা কী করি, মাল্টিপ্লাই করি, তাহলে তো আমরা কী পাবো, মোট বিক্রয় টাকা পাবো। তাহলে হচ্ছে আমরা এখানে 20,000কে 45 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এখানে 9 লক্ষ টাকা পেলাম কি আমার বিক্রয় মূল্য। এখান থেকে আমাদের যে ব্যয়গুলো আছে সেগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে নিট মুনাফা। তাহলে দেখি আমাদের এখানে পরিবর্তনশীল ব্যয় ছিল, তাহলে পরিবর্তনশীল ব্যয় কত ছিল, 22 টাকা, আর এখানে আমাদের বিক্রয় মূল্য কত ছিল, আমার 20,000। তাহলে এই 20,000 টাকা থেকে টাকাকে যদি আমরা এই যে আমার পরিবর্তনশীল ব্যয়ের ইউনিট দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে বের হবে আমার 4,40,000 টাকা। সেটা হচ্ছে আমার কিসের পরিমাণ, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি আসি, তাহলে
মোট কন্ট্রিবিউশন আমরা বের করবো কিভাবে, যে আমরা কন্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে কত ইউনিট ছিল আমার 23 টাকা, 23 দ্বারা কাকে মাল্টিপ্লাই করবো, 20,000কে মাল্টিপ্লাই করবো, তার মধ্যে বের হবে 4,60,000 টাকা। এরপরে স্থায়ী ব্যয় আমরা বের করলাম কত টাকা, 1,40,000 টাকা। তো এই সবগুলো যদি আমরা 9 লাখ থেকে মাইনাস করি তাহলে আমাদের বের হবে 3,20,000 টাকা, যেটা আমার কিসের পরিমাণ, আমার হচ্ছে নিট মুনাফার পরিমাণ। আচ্ছা, এখন তো নিট মুনাফা গেল, এখন যদি আমাকে একক পদে নিট মুনাফা বের করতে বলে তখন আমাকে কী করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে, আমাকে কী করতে হবে, একক পদে নিট মুনাফা বের করতে হলে একটা বিক্রয় মূল্য পেয়েছি আমরা, এই যে একটা বিক্রয় মূল্য পেয়েছি কত, 9 লক্ষ টাকা, আর এখানে আমরা নিট মুনাফা পেয়েছি কত, 3,20,000 টাকা। তখন কী করতে হবে, যে আমরা জানি যে একক পদে নিট মুনাফা বের করতে বললে যেটা বের করতে বলে বা সূত্রটা হচ্ছে আমার উপরে হচ্ছে নিট মুনাফা যায়, নিচে হচ্ছে বিক্রয় মূল্য থাকে, বিক্রয় মূল্য থাকে, মাল্টিপ্লাই হয় কত দ্বারা, 100 দ্বারা। তাহলে এখানে উপরে কত যাবে, নিট মুনাফা বের হচ্ছে 3,20,000, এখানে 3,20,000 যাবে এবং নিচে হচ্ছে কি আসবে, আমার বিক্রয় মূল্য হচ্ছে 9 লাখ টাকা। সো 9 লাখ দ্বারা মাল্টিপ্লাই করার পর 100 দ্বারা 9 লাখ দ্বারা ডিভাইড করবো 3,20,000কে, গুণন হচ্ছে 100, যেটা এখানে আসবে সেটা হচ্ছে আমার একক প্রতি কিসের পরিমাণ, নিট মুনাফার পরিমাণ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মোট সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাকে নিট মুনাফা চাইছে। নিট মানে কি, নিট মানে আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যেটা দেবে সেটাই নিট। তার মানে আমার নিট মুনাফা মানেই হচ্ছে আমার সেটা ধরো বিক্রয়। সো এখানে নিট মুনাফা বলতে এখানে আমার বিক্রয়কে বোঝানো হয়। সো যেহেতু বিক্রয় আছে বা নিট মুনাফা বের করতে হলে আমাকে কিসের সাহায্য নিতে হয়, বিক্রয়ের সাহায্য নিতে হয়। সো বিক্রয় থেকে যদি আমরা, বিক্রয় মানে মোট আয়, সো মোট আয় থেকে যদি মোট ব্যয়গুলো বাদ দেই তাহলে যেটা পাবো সেটাই তো আমাদের নিট, তাই না? সো সেহেতু আমাকে কী করতে হবে, বিক্রয় থেকে আমার যাবতীয় ব্যয়গুলো বাদ দিতে হবে। সো এখানে বিক্রয় হচ্ছে আমার মোট আয়, সেটা কীভাবে বের করবো, যে বিক্রয়ের টাকা ছিল তাকে শুধুমাত্র আমরা একক দ্বারা মাল্টিপ্লাই করে 9 লাখ টাকা বের করবো, এখান থেকে যে ব্যয়গুলো সেগুলো বাদ দেবো। ব্যয়ের ক্ষেত্রেও আমাকে কী করতে হবে, বিক্রয় এককে শুধুমাত্র ওই যে প্রত্যেকটি সংশ্লিষ্ট হিসেবের যে পার ইউনিট আমরা বের করলাম একক, সেটা দ্বারা আমাকে কী করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে পরিবর্তনশীল ব্যয়ের ক্ষেত্রেও যে 20,000কে 22 দ্বারা করলাম 4,40,000 টাকা, কন্ট্রিবিউশন ক্ষেত্রে আমরা হচ্ছে 20 থেকে 23 দ্বারা করলাম 4,60,000 টাকা, তারপর হচ্ছে স্থায়ী ব্যয়টা আমরা বের করলাম হচ্ছে 1,40,000 টাকা। সবগুলো যদি আমরা এই 9 লাখ থেকে মাইনাস করি টাকা আসলো আমার 3,20,000। এরপর যদি একক প্রতি বলে জাস্ট আমরা হচ্ছে নিট মুনাফার বিক্রয় বিক্রয় মূল্য গুণন হচ্ছে 100 দিয়ে করলে আমাদের একক প্রতিটা বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা অন্য একটি ম্যাথে চলে যাব, যেখানে দেখো এটাও একটি বোর্ড পরিবর্তিত ম্যাথ। সেখানে বলা হয়েছে যে তোমার বিক্রয় 4 লাখ টাকা, পরিবর্তনশীল ব্যয়টা ছিল তোমার কত, পরিবর্তনশীল ব্যয়টা ছিল তোমার বিক্রয়, এই যে বিক্রয় তার হচ্ছে 50%, তার মানে কত, 2 লাখ টাকা। তার মানে আমার এখানে বিক্রয় ছিল 4 লাখ টাকা এবং বলা হয়েছে যে স্থায়ী ব্যয়টা, পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে বিক্রয় 50%, তার মানে এটার অর্ধেক, তার মানে কত, 2 লক্ষ টাকা। তারপরে স্থায়ী ব্যয় দেওয়া আছে আমার হচ্ছে 80,000 টাকা। ডান। এরপরে আমাকে বের করতে বলছে করণীয়তে যে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত, তারপরে বের করতে বলছে সমচ্ছেদ বিন্দু এবং পরিবর্তনশীল স্থায়ী ব্যয়ের অনুপাত, তারপর হচ্ছে বিক্রয়ের উপর নিট মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমরা এখন কি করব, পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করব, সমচ্ছেদ বিন্দু এবং পরিবর্তনশীল ও স্থায়ী ব্যয় যে অনুপাতটা সেটা বের করব, তারপরে বিক্রয়ের উপর নিট মুনাফার হারটা আমরা এখান থেকে করব। তো চলো আমরা ক নম্বরের সমাধান করে ফেলি। ক নম্বরে বলছে পরিবর্তনশীল ব্যয়, আমরা জানি পরিবর্তনশীল ব্যয় বের করার সূত্র কি, যে আমাদের পরিবর্তনশীল ব্যয় বের করার সূত্র হচ্ছে নর্মালি আমাদের যেটা থাকে সেটা হচ্ছে তোমার ওই যে আমরা একটা অনুশীলন সমাধান করেছিলাম যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট সূত্র ছিল, উপরে ছিল আমাদের স্থির ব্যয়, নিচে হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, এখন এখান থেকে আমাকে কি করতে হবে, সবগুলো মান বসে চাইলে আমি এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বের করতে পারি, অথবা কি করতে পারি, আমরা বের করতে পারি যে বিক্রয় মূল্য যে সূত্রটা আছে সেখান থেকে বিক্রয় মাইনাস স্থির ব্যয় মাইনাস মুনাফা, এখান থেকেও বের করতে পারি। কিন্তু এখানে আমার এত কিছু করারই দরকার নাই, আমাকে কি বলছে প্রশ্নে ডিরেক্ট বলে দিছে যে আমার এখানে পরিবর্তনশীল ব্যয়টা কি, পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে আমার বিক্রয়ের কত পার্সেন্ট, বিক্রয় হচ্ছে আমার, দেখো এখানে প্রশ্নে ডিরেক্ট বলে দিয়েছে না যে আমার পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে আমার বিক্রয়ের 50%। তাহলে আমরা এখানে 2 লাখ টাকা বের করেইছি ক নাম্বার অ্যান্সারে, 4 লাখ টাকা যেটা ছিল সেটাকে জাস্ট আমরা কি করব 50% দ্বারা, আমরা 4 লাখ টাকাকে আমরা শুধুমাত্র 50% দ্বারা কী করব, দিয়ে দেবো, 100 লাগবে না এখানে। যদি তুমি এখানে পার্সেন্ট দিয়ে করো ডিরেক্ট হচ্ছে 4 লাখের উপর 50% ধরলে আমার যেটা আসবে সেটা হচ্ছে 2 লাখ টাকা, এটি হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। তার মানে একটু খেয়াল করো প্রশ্নেই কিন্তু অ্যান্সারই দেওয়া আছে, বলা হয়েছে যে আমার বিক্রয় মূল্য যেটা আছে সেটার উপর 50% ধরলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়। সো বিক্রয় মূল্য আছে 4 লাখ টাকা, সেটার উপর ধরলাম 50%, বের হলো 2 লাখ টাকা। এটা কিসের পরিমাণ, এটা হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ। এই তো
ইজি কিছু, ইজি না? হ্যাঁ, অনেক ইজি। এবার আমরা দেখব 2 নম্বরে, দেখি সমচ্ছেদ বিন্দু বের করতে বলেছে। সো সমচ্ছেদ বিন্দু যখন বের করব তখন সমচ্ছেদ বিন্দু বের করার সূত্র হচ্ছে আমার স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কি মোট কন্ট্রিবিউশন। আচ্ছা, এখন আসো এখানে সমচ্ছেদ বিন্দু আমাকে এখানে আবার কি করতে বলছে, যে অনুপাত বের করতে বলছে, যে পরিবর্তনশীল স্থায়ী ব্যয়ের অনুপাত। তাহলে আমরা এখানে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট কন্ট্রিবিউশন মাল্টিপ্লাই যদি বিক্রয় করি তাহলে কত টাকা বের হবে। এখানে সমচ্ছেদ বিন্দু হচ্ছে আমার স্থায়ী ব্যয় ছিল, স্থায়ী ব্যয় কত টাকা ছিল আমার 80,000 টাকা ছিল, 80,000 টাকা বসিয়ে দিয়েছি। কন্ট্রিবিউশন কত ছিল আমাদের 2 লাখ টাকা ছিল। দেখো তো প্রশ্ন ছিল না? এখানে 2 লাখ টাকা আমাদের প্রশ্নে তোমার কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের কথা উল্লেখ ছিল না। তার মানে এখানে দেখো কীভাবে আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা বের করতে পারি। আমরা চাইলে এখানে পরিবর্তনশীল ব্যয় আছে, এখানে বিক্রয় আছে, যে বিক্রয় থেকে যদি আমরা 2 লাখ টাকা থেকে যদি 4 লাখ টাকা থেকে যদি আমরা তোমার পরিবর্তনশীল ব্যয় যদি 2 লাখ টাকা ছেড়ে যদি মাইনাস করি, তাহলে আমরা জানি যে বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন। সো এটা আমরা 2 লাখ টাকা পেয়ে যাচ্ছি, সেই 2 লাখ টাকা আমরা এখানে কী করলাম, বসিয়ে দিলাম। এরপরে বিক্রয় কত, বিক্রয় হচ্ছে 4 লাখ টাকা। তার মানে এখান থেকে যদি আমরা সব কিছু করি তাহলে বের হচ্ছে 1,60,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার সমচ্ছেদ বিন্দুর পরিমাণ, এটা টাকায় করছি আমরা। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে আবার বিক্রয়টাকে কি করছি, অর্থাৎ আমরা এখানে দেখো স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট কন্ট্রিবিউশন মানে আমরা জানি হচ্ছে এটা কি বের হয়, যে তোমার সমচ্ছেদ বিন্দু এককে। আমরা জানি না যে একক সমচ্ছেদ বিন্দু যখন একক বের করতে বলেছিলাম তখন আমরা জানি কি বের করতে হয়, স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই আমরা চাইলে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে বের করতে পারি, অথবা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দিয়ে বের করতে পারি। সো আমাদের ক্ষেত্রে যেহেতু এখানে কন্ট্রিবিউশন মার্জিনটা বের করানো ইজি, সেজন্য আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা বের করে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই মোট কন্ট্রিবিউশন মার্জিন করলে আমাদের হচ্ছে বের হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককে। কিন্তু আমার তো এখানে এককে চাইলে আমাকে টাকায় চেয়েছে, তার সাথে শুধুমাত্র আমাকে কি করতে হবে, আমরা জানি যে সমচ্ছেদ বিন্দু এককে গুণন পার ইউনিট যে বিক্রয় মূল্য আছে সেটা যদি গুণ করি তাহলে বের হয় আমার কি টাকায় সমচ্ছেদ বিন্দু। সো এইটা বের করলাম এককে, তার সাথে বিক্রয়টা গুণ করলাম কত, 4 লাখ টাকা, যেটা বের হলো সেটা হচ্ছে আমার 1,60,000, সেটা হচ্ছে আমার এখন সমচ্ছেদ বিন্দু টাকায় বের হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু টাকায়, আর এইটুকু হচ্ছে আমার কিসের এককে, এটার সাথে আমার বিক্রয়টা গুণ করার ফলে এটা কি হয়ে গেল, টাকায় রূপান্তরিত হয়ে গেল। এরপরে আসো এখানে যে মোট কন্ট্রিবিউশন বের করলাম সেটা তো আমরা কীভাবে বের করছি দেখাইলাম, যে বিক্রয় ছিল আমার 4 লাখ, সেখান থেকে পরিবর্তনশীল ব্যয় 2 লাখ টাকা বাদ দিয়েছি, আর 2 লাখ টাকা সেটা হচ্ছে আমার মোট কন্ট্রিবিউশন। ঠিক আছে, বা একক প্রতি কন্ট্রিবিউশনটা। তারপরে হচ্ছে আমরা এখানে আসি পরিবর্তনশীল স্থায়ী ব্যয়ের অনুপাত। তাহলে পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয়ের অনুপাত যদি আমরা বের করতে চাই তাহলে পরিবর্তনশীল ব্যয় কত টাকা ছিল, দেখো তো পরিবর্তনশীল ব্যয় ছিল আমার 2 লক্ষ টাকা। তারপর হচ্ছে স্থায়ী ব্যয়ের পরিমাণ কত ছিল, আমরা এখানে 80,000 টাকা। এখন এখানে যদি আমরা কি করতে চাই, এখান থেকে যদি তোমার হচ্ছে 3টা করে শূন্য কেটে দেই, 3টা করে শূন্য কেটে দেই, চাইলে আরও একটা করে শূন্য কেটে দিতে পারি। তার মানে এখানে শুধুমাত্র থাকলো কত, আমার 20:8। তাহলে এখানে কি করতে পারি, আমরা যদি তোমার হচ্ছে 4 দ্বারা ডিভাইড করি তাহলে দেখো তো 4 দ্বারা ডিভাইড করলে কত আসে, 4 5 20, 4 2 8, 5:2। এটা হচ্ছে আমার অনুপাত। শেষ যে মূলটা দেওয়া থাকবে সেটাকে কাছে শুধুমাত্র আমরা কি শর্ট করে নিয়ে এসে একটা অনুপাত বের করে দেবো। এইটা তোমার হচ্ছে তোমার অংশীদার অধ্যায় যেরকম করেছিলাম, যে অংশীদারদের মূলধনের খাঁটি অনুপাত যেরকম বের করেছিলাম সেরকম তাদের আমরা ওইখানে বের করলাম, যে প্রথমে ছিল 2 লাখ টাকা, তারপর 80,000 টাকা। এখান থেকে আমরা 4টে শূন্য কেটে দিলাম, তারপরে এখানে থাকলো 20, এখানে থাকলো 8। এটাকে আবার যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে 5 এবং 2, এটাকে কিন্তু আর ডিভাইড করা যায় না। সো যতক্ষণ পর্যন্ত ডিভাইড করা যাবে ততক্ষণ পর্যন্ত করবো, যেখানে যার করা যাবে না সেই অবস্থা আমরা অ্যান্সার রেখে দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 5:2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাকে প্রথমে ক নম্বরে বলেছে পরিবর্তনশীল ব্যয় বের করতে, আমরা পরিবর্তনশীল ব্যয় বের করলাম। আমার প্রশ্নে বলে দিয়েছে যে পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে আমার বিক্রয় কত পার্সেন্ট, 50%। সো বিক্রয় 4 লাখ, এখানে 50% যদি ধরলাম, অ্যান্সার 2 লাখ টাকা আসলো। এটা হচ্ছে আমার অ্যান্সার। সমচ্ছেদ বিন্দু বের করতে বলছে টাকায়। আচ্ছা, সমচ্ছেদ বিন্দু যখন এককে বলা না থাকবে তার মানে আমাকে মনে করতে হবে সেটা টাকায় বের করতে হবে। তাহলে আমরা এখানে জানি যে স্থায়ী ব্যয় আর এখানে টাকায় বের করার ক্ষেত্রে সবসময় আমাকে কি করতে হয়, এককটাও কিন্তু বের করে নিতে হয়। আর আমরা জানি একক বের করার সূত্র হচ্ছে তোমার স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস একক প্রতি বিক্রয় মূল্য। সো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে আমরা বলতে পারি আবার কি কন্ট্রিবিউশন মার্জিন। সো এই যে আমরা এখন ডাইরেক্ট কন্ট্রিবিউশন মার্জিনটা এখানে বসিয়ে দিলাম এবং সেটাকে কিভাবে বের করেছি, যে আমরা জানি যে বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পার্থক্য হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। সো বিক্রয় 4 লাখ এবং পরিবর্তনশীল ব্যয় 2 লাখ, এই পার্থক্য 2 লাখ, এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন মার্জিন। আর আমার স্থায়ীতে প্রশ্ন দেওয়া আছে 80,000 ডিভাইড বাই 2 লাখ টাকা করে যেটা বেরোবে সেটা হচ্ছে আমার এককে হচ্ছে সমচ্ছেদ বিন্দু, এবং সেটার সাথে যদি বিক্রয়টা আমরা মাল্টিপ্লাই করি তাহলে বের হচ্ছে টাকায় 1,60,000 টাকা। এরপরে মোট কন্ট্রিবিউশন তো আমরা বের করছি। তারপরে পরিবর্তনশীল স্থায়ী ব্যয়ের অনুপাত কীভাবে বের করে, জাস্ট যে অনুপাত ছিল 2 লাখ টাকা 80,000 টাকা, এখান থেকে আমরা নর্মালি 4টে শূন্য কেটে দিছি, 8 থাকে 20 থাকে, এখানে আবার 4 দিয়ে ডিভাইড করে উভয় পক্ষকে, তাহলে 5 এবং 2 আসছে, এটাকে আর ডিভাইড করা যায় না, অ্যান্সার আমাদের 5:2। আশা করি বুঝতে পেরেছ। এবার গ নাম্বারে আমরা যাব, 3 নম্বর যেটাতে আমাকে বলছে নিট মুনাফা নির্ণয় করো। তাহলে নিট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে ওই যে সূত্র একটা মাথায় রাখবো, কীভাবে আমরা জানি যে নিট মুনাফা নির্ণয় করতে হলে উপরে যায় নিট মুনাফা, নিচে আসে কি বিক্রয় মূল্য, বিক্রয় আর হচ্ছে গুণন করতে হয় 100 টাকা, এইটা সূত্র। এখন
এখানে তো নিট মুনাফা পর্যন্ত আমাকে যেতে হবে, আমাকে আগে প্রশ্নে কিন্তু নিট মুনাফা দেয়া নাই, তো যেহেতু দেয়া নাই আগে আমাকে নিট মুনাফা যেতে হবে, তারপর আমরা কি করব সেটাকে বিক্রমূল্য ভাগ করে 100 দ্বারা মাল্টিপ্লাই করলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন পূর্বের যে ম্যাথে সেখানেও আমাদের কিন্তু কি দেওয়া ছিল না, নিট মুনাফা দেওয়া ছিল না, আমাদের বের করতে হয়েছে। আর আমরা জানি নিট মুনাফা বের করার সূত্র কি বা ফর্মুলাটা কি, যে আমরা যে নিট মুনাফা এইভাবে বের হয় যে মোট আয় থেকে বা মোট আয় থেকে কি করতে হয়, মোট ব্যয়টা বাদ দিতে হয়। সো আয়টা এখানে মোট আয় বলতে আমরা কাকে মোট আয় ধরবো, এখানে বিক্রয়, কারণ বিক্রয় ছাড়া তো এখানে কোনো আয় নাই। সো আমরা এখানে বিক্রয় থেকে কি করব, আমরা পরিবর্তনশীল ব্যয় অন্যান্য যে ব্যয়গুলো আছে সেগুলো বাদ দেওয়ার পরে যেটা বের হবে সেটা হচ্ছে আমার নিট মুনাফা। তাহলে বিক্রয় ছিল 4 লাখ টাকা, এখান থেকে পরিবর্তনশীল ব্যয়, এখানে কিন্তু টাকার পরিমাণ ডিরেক্ট দেওয়া আছে, আগেরটাতে টাকার পরিমাণ দেওয়া ছিল, একক দেওয়া ছিল, সেই জন্য আমরা টাকা দ্বারা এককে মাল্টিপ্লাই করে টাকার পরিমাণ বের করে নিয়েছি। এখানে যদি ডিরেক্ট টাকা দেওয়া আছে আমরা জাস্ট টাকাটা বসায় দিচ্ছি, যে বিক্রয় হচ্ছে কত, 4 লাখ টাকা প্রশ্ন দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয় 2 লাখ টাকা 50% আমরা এখানে মাইনাস করে দিচ্ছি, তাহলে মোট কন্ট্রিবিউশন বের হচ্ছে, যেটা বের হচ্ছে এটা হচ্ছে মোট কন্ট্রিবিউশন। এর উপর আবার এখানে বলছে স্থায়ী ব্যয় কত, 80,000 টাকা, স্থায়ী ব্যয়টা যদি বাদ দিই তাহলে হচ্ছে আমার 1,20,000 টাকা বের হচ্ছে, এটা হচ্ছে আমার কি নিট মুনাফা। আমি আবার বলছি বিক্রয় পরিমাণ কত আছে, 4 লাখ টাকা, প্রশ্ন বলা আছে বিক্রয় পরিমাণ 50%, 50% 2 লাখ টাকা, 2 মাইনাস করলে 2 লাখ টাকা আসে। তাহলে এই যে আমরা ওই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়ের যে পার্থক্য সেটাকে আমরা বলেছি মোট কন্ট্রিবিউশন। এখান থেকে যদি স্থায়ী ব্যয়টা বাদ দিই, এটাও তো একটা ব্যয় তাই না, বাদ দিলাম কত আসে, 80,000 টাকা, এটা বাদ দিলে 1,20,000 টাকা, এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে নিট মুনাফা। এখন আসো নিট মুনাফা তো বের করছি এবং আমার হাতে একটা বিক্রয় মূল্য আছে, তাহলে আমাকে এখন নিট মুনাফা নির্ণয় করতে বলছে বা নিট মুনাফা হার নির্ণয় করতে বলেছে, তখন কি করব, যে এই যে আমার নিট মুনাফা হতে নিচে বিক্রয় দেবো, গ্রহণ করবো 100, তাহলে এখানে 1,20,000 টাকা নিট মুনাফা বের করছে, এটা দিব, আর 4 লাখ টাকা বিক্রয় মূল্য ছিল, দেওয়ার পরে 100 দ্বারা মাল্টিপ্লাই করে 30% বের হয়, এটা হচ্ছে আমার কিসের পরিমাণ, এখানে হচ্ছে আমার বিক্রয় নিট মুনাফার হার। ঠিক আছে, তার মানে এটা হার, এটা হচ্ছে আমার নিট মুনাফা। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যদি এই অধ্যায়টা খুব ভালোভাবে পারতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম যেটা লাগবে, সব কথা শেষ কথা, আমাকে সূত্র জানতে হবে। যদি আমি ফর্মুলা জানি, সূত্র জানি, তাহলে আমি ডিরেক্ট সেগুলো অ্যাপ্লাই করে কি করতে পারবো, এই অধ্যায় সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। এবং এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে সেগুলো অনেক ছোট ছোট এবং ইজি, তোমাদের প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাবা। সো তোমরা আশা করছি প্র্যাকটিস করবে এবং হচ্ছে সূত্রগুলো খুব সুন্দরভাবে মাথায় রাখবে এবং পরীক্ষা অবশ্যই এই অধ্যায় থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, কারণ এখানে অনেক সময়টা কম লাগে এবং এই সময়টা বাঁচিয়ে তোমরা সাশ্রয় করে অন্য যে জায়গায় তোমাদের সময় বেশি লাগে সেখানে তোমরা কাভার করতে পারবে। সো আজকে ক্লাসটি এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। সো ইনশাল্লাহ নেক্সট কোনো লেকচারে তোমাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।